আমি তোমার মতো কালো বউয়ের সাথে সংসার করতে পারবো না। আমি টিনাকে খুব ভালোবাসি। টিনার গায়ের রং অনেক ফর্সা আর ওকে দেখতে খুব সুন্দর, তাই আমি টিনাকেই বিয়ে করব। তোমার মুখ আমি একদম দেখতে চাই না। দয়া করে এসব কথা বলো না। তুমি আর আমার শাশুড়ি মা ছাড়া আমার আর কে আছে বলো? আর তোমরাই যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? নিজের ছেলে এবং কালো বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মা কমলা দেবী সেখানে চলে আসে। তারও নিজের কালো বৌমাকে একেবারেই পছন্দ ছিল না। কেবলমাত্র কমলা দেবীর স্বামী সোহাগ বাবু রানীকে তাদের বাড়ির বৌমা করে এনেছিল বলে শান্তনু এবং তার মা রানীকে তখন কিছু বলতে পারেনি। কিন্তু সোহাগ বাবুর মৃত্যুর পর তারা রানীর উপর বধূ নির্যাতন করা শুরু করে। আমার ছেলে একেবারে ঠিক কথা বলেছে। তাহলে বৌমা, তুমি আয়নায় তোমার মুখ দেখেছো? কেবলমাত্র আমার স্বামী তোমাকে পছন্দ করেছিল বলে তোমাকে আমি নিজের বাড়ির বৌমা মানতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে কিছুতেই মেনে নিতে পারবো না। মা, আমি আমার ছোটবেলার বান্ধবী টিনাকে বিয়ে করবো বলে ঠিক করেছি। ও অনেক মডার্ন আর সোসাইটিতে আমার সাথে চলার যোগ্যও। আশা করছি তোমার এতে কোনো আপত্তি থাকবে না। কমলা দেবী তার ছেলের সিদ্ধান্তে কোন রকমের আপত্তি জানায় না। সে শান্তনুর সঙ্গে টিনার বিয়ে দিতে রাজি হয়ে যায়। টিনাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং তার নিজের সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। শান্তনু তাকে বন্ধুত্বের এবং বিয়ের প্রস্তাব জানালে টিনা স্বাভাবিকভাবেই রাজি হয়ে যায়, কারণ শান্তনুকে দেখতেও ভীষণ পরিমাণে সুন্দর ছিল। শান্তনু, তুমি যে বলছো আমাকে বিয়ে করবে, কিন্তু বাড়িতে তো তোমার বিয়ে করা কালো বউ আছে। তাহলে আমাকে যদি তুমি বিয়ে করো, আমি কোথায় থাকবো? কারণ আমি একেবারেই ওই কালো বউয়ের সঙ্গে একটা ঘরে থাকতে পারবো না। আরে না না, তোমাকে ওই কালো বউয়ের সাথে থাকতে হবে না। ও তো কিছুতেই আমাকে ডিভোর্স দিতে চাইছে না। তা না হলে কবে আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আর আমার মা আমাদের বাড়ির উপরের তলায় থাকবে আর ওকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেবো। হ্যাঁ, এটা খুব ভালো সিদ্ধান্ত। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি আর তুমি আমাদের শুভ বিবাহটা সম্পন্ন করে ফেলি। এইভাবে শান্তনু টিনাকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর সে তার ফর্সা বউয়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। কালো বউ নিজের ফর্সা সতীন দেখে ভীষণ পরিমাণে কান্নায় ভেঙে পড়ে। সে নিজের বরের এরকম সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। শান্তনু, তুমি যে বলেছিলে এই কালো বউকে তুমি তোমাদের নিচের তলায় নামিয়ে দেবে, তাহলে ও বাড়ির উপরের তলায় কি করছে? আমি কিন্তু কিছুতেই প্রত্যেকদিন এরকম কালো প্যাঁচার মতো মুখখানা দেখতে পারবো না। তুমি যতই ফর্সা হও না কেন, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি আমার সতীন। আর তোমাকে যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে তুমি বাড়ির নিচের তলায় থাকবে। আমি কেন থাকতে যাব? আমি কিছুতেই আমার নিজের ঘর ছাড়বো না। রানীর মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে রেগে যায়। তারা জোর করে রানীকে বাড়ির নিচের তলায় নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রানী কিছুতেই সেখানে যেতে চায় না। এর ফলে কমলা দেবী, শান্তনু এবং টিনা তিনজনে মিলে তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠানোর চেষ্টা করে। তুই নিচে যাবি না মানে? তোকে আমরা ঘাড় ধাক্কা মেরে উপরের তলা থেকে ভাগিয়ে দেব। যদি সিঁড়ি থেকে পড়ে হাত পা ভাঙতে না চাস তাহলে ভালোই ভালোই নিচে চলে যা। নিচের তলায় যাওয়ার সময় নিজের ঘরের আলমারি থেকে সব নোংরা জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে যাও। আর কখনো আমার ফর্সা বৌমার ধারে কাছে তুমি ঘেসবে না। ফালতু কালো বউ একটা। আমার যে কি কপাল পোড়া যে প্রত্যেকদিন তোমার এই কালো মুখ আমাকে দেখতে হয়। এই বলে তারা সকলে মিলে রানীকে ঘাড় ধাক্কা দিয়ে নিচের তলায় নামিয়ে দেয়। রানী কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় নিয়ে বাড়ির নিচের তলায় নেমে আসে। নিচের তলায় দমবন্ধ পরিবেশে রানী কিছুতেই থাকতে পারে না। এমনকি সেই বাড়ির নিচের তলায় লাইট ফ্যান কিছুই ছিল না। অন্যদিকে রান্নাঘরে একটি মাটির উনুন পাতা ছিল। এমন অবস্থা দেখে রানী মনে মনে ভীষণ কষ্ট পায়। আমি কিভাবে এই নিচের তলায় থাকবো? এখানে কোনো মানুষ থাকতে পারে? আমার স্বামী আর শাশুড়ি মা কেন আমার গায়ের রঙের জন্য আমাকে এত শাস্তি দেয়? আমি কিছুতেই বুঝতে পারি না। আমাকে যদি ঈশ্বর কালো বানিয়ে থাকে তাহলে তাতে আমার তো কোনো দোষ নেই। রানী কোনো মতে বাড়ির নিচের তলাকে ঝাড়ু দিয়ে এবং জল দিয়ে মুছে বসবাসযোগ্য করে তোলে। একটা ঘরে সে নিজের শোয়া এবং থাকার জন্য একটা ছেঁড়া মাদুর পাতে, কিন্তু গরমের মধ্যে কারেন্ট না থাকায় তার ভীষণ পরিমাণে কষ্ট হয়। সে কষ্ট সহ্য করতে না পেরে আবার 2 তলায় উঠে আসে। সেখানে এসে দেখে তার ফর্সা সতীর নিজের ঘরে শুয়ে ঠান্ডা কুলারের হাওয়া খাচ্ছে। টিনা, বাড়ির নিচের তলায় ভীষণ গরম, আমি কিছুতেই সেখানে থাকতে পারছি না। তাই তুমি এই ঘর থেকে আমার হাত পাখাটা যদি নিতে দাও তাহলে খুব ভালো হতো, কারণ নিচের তলায় তো কারেন্ট নেই, তাই আমি টেবিল ফ্যানও চালাতে পারবো না। তোমার সাহস তো কম নয়,
তুমি আবার উপরের তলায় উঠে এসেছো। আমার মনে হয় তুমি উপরে উঠে আসার জন্য কোনো না কোনো বাহানা খোঁজো। আর হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে না। হাত পাখার হাওয়া খেয়ে কি করবে শুনি? গায়ের রং কালো থেকে ফর্সা তো করতে পারবে না। এই বলে টিনা কালো বৌমাকে আবার নিচের তলায় তাড়িয়ে দেয়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। রানী কোনো মতে নিচের তলাতেই মাটির উনুন চালিয়ে এবং ধার করে নিয়ে আসা চাল ডাল আটা দিয়ে নিজের জন্য রান্না করে নিজের পেট চালায়। শান্তনু তাকে মাসের খোরপোশ পর্যন্ত দেয় না। এরকম কষ্টে দিন কাটাতে কাটাতে রানীর শরীর ভীষণ পরিমাণে খারাপ হতে থাকে। একদিন, বৌমা, তুমি আর আমার ছেলে প্রায় প্রত্যেকদিন হোটেল থেকে খাবার অর্ডার করে খাও, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে। হোটেলের অত তেল মশলাযুক্ত খাবার আমার পেটে সহ্য হয় না। তাই তুমি যদি আমাকে একটু ভাত ডাল রান্না করে দিতে তাহলে খুব ভালো হতো। কি? আমি আমার গায়ের ফর্সা রং নিয়ে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে যাব? পাগল কুত্তায় কামড়েছে নাকি আমাকে? আপনি ডাল ভাত খাবেন তাহলে আপনি রান্না করে নিন, কিন্তু আমি আপনার জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এই বলে টিনা আবার নিজের ঘরে চলে যায়। ফর্সা বৌমা টিনার এরকম ব্যবহারে কমলা দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তখন তার বাড়ির একতলায় থাকা নিজের কালো বৌমার কথা মনে পড়ে এবং তার চোখে জল চলে আসে। মা, অনেক বেলা হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবেন? আমি আপনার জন্য পনিরের তরকারি আর ভাত রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। খাবার ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, আর আপনার এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমাকে বেশি জ্ঞান দিও না, আমি নিজের শরীর নিজেই ভালো বুঝি। আর তুমি তো জানো আমি ডাল ছাড়া ভাত খেতে পারি না, তাই আমাকে পনিরের তরকারির সাথে আবার ডাল রান্না করে দাও, তাহলেই আমি ভাত খাবো। আচ্ছা মা, আমি এক্ষুনি আপনাকে ডাল রান্না করে দিচ্ছি। এই বলে গরমের মধ্যেই রানী আবার রান্নাঘরে ডাল তৈরি করার জন্য চলে যায়। সে তার শাশুড়ি মায়ের মনের মতো সমস্ত খাবার রান্না করে ভালো করে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দেয়। কমলা দেবী খাবার খাওয়ার সময় খাবারের স্বাদ ভালো হয়নি বলে নাটক করে তার কালো বৌমাকে অনেক অনেক তিরস্কার করে। এমনকি সে নিজের ভাগের খাবার খেয়ে নিয়ে বাকি খাবার মাটিতে ফেলে দেয় এবং নিজের ঘরে চলে যায়। এর ফলে রানী আর কিছুই খেতে পারে না। সে মাটি থেকে কোনো রকমের খাবার কুড়িয়ে খেয়ে নিজের পেট ভরায়। পুরানো কথা মনে পড়লে কমলা দেবীর মনে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তাই সে তার কালো বৌমার কাছে এসে বলে, বৌমা, তোমার রান্না হয়ে গেছে? আমি সকাল থেকে কিছুই খাইনি, আর আমার ফর্সা বৌমা আমাকে রান্না করে দেবে না বলেছে, তাই তুমি আমাকে একটু খেতে দেবে? বেশি কিছু না, সামান্য নুন ভাত দিলেই আমি খুশি। এরকম করে কেন বলছেন মা? এই বাড়িটা তো আপনার, কিন্তু আপনি যে নিচের তলায় নেমে এসেছেন সেটা যদি আপনার ফর্সা বৌমা জানতে পারে তাহলে তো আপনার আর রক্ষে নেই। আপনি তাড়াতাড়ি বসুন, আমি মাটির উনুনে ডিমের ঝোল ভাত রান্না করেছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। এই বলে রানী তার শাশুড়ি মাকে মাটিতে আসন পেতে বসায় এবং তাকে ভালো করে ডিমের ঝোল এবং ভাত পরিবেশন করে দেয়। কমলা দেবী যখন খাবার খাচ্ছিল তখন রানী তার শাশুড়ি মাকে খবরের কাগজ দিয়ে হাওয়া করতে থাকে। কমলা দেবী মনে মনে ভীষণ আরাম পায়, কিন্তু তার ফর্সা বৌমা বেশিক্ষণ তার আরাম টিকতে দেয় না। টিনা বাড়ির নিচের তলায় নেমে এসে বলে, খুব নিজের কালো বৌমার প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। বলুন, আজকে আপনার ছেলে আসুক, আমি আপনার ছেলের কাছে আপনার নামে নালিশ করব। তখন বুঝতে পারবেন। যখন কালো বৌমাকে নিচের তলায় নামিয়ে দিলাম তখন তো খুব আমার সাথে হাত মিলিয়েছিলেন, আর এখন কালো বৌমার সাথে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান করছেন। আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে টিনা আবার উপরে চলে যায়। কমলা দেবী ও রানী টিনার এরকম কথায় ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। শান্তনু অফিস থেকে বাড়ি ফিরে আসলে টিনা তার সতীন এবং শাশুড়ি মায়ের নামে বেশি বেশি করে নালিশ করে। এর ফলে শান্তনু ভীষণ পরিমাণে তার মায়ের উপর রেগে যায়। শান্তনু এবং তার ফর্সা বউ দুজনে মিলে কমলা দেবীকেও বাড়ির নিচের তলায় নামিয়ে দেয়। কমলা দেবী কাঁদতে কাঁদতে নিচের তলায় তার কালো বৌমার কাছে নেমে আসে। আপনি কাঁদবেন না মা, আপনি আমার কাছে ভালোভাবে থাকতে পারবেন। আমার যে গহনা ছিল সেগুলো বিক্রি করে আমি কোনো মতে নিজের পেট চালাই, সেই টাকা দিয়ে আমি আপনার আর আমার পেট ভরিয়ে দিতে পারবো। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে তোমার কাছে আমাকে ঠাঁই দিয়েছো এটাই অনেক। আমি রূপের মোহে পড়ে তোমার গুণকে অস্বীকার করেছিলাম, ওটাই আমার ভুল ছিল। এভাবে কালো বৌমা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে নিচের তলায় বাস করতে শুরু করে। দেখতে দেখতে কিছু মাস কাটে। টিনা গর্ভবতী হয়। এর ফলে বাড়ির কোনো কাজই সে করতে পারে না।
তাই সে তার স্বামীকে চাপ দিয়ে তার জন্য বেশি টাকা খরচা করে আয়া রাখতে বলে। শান্তনু তার ফর্সা বৌমার কথা অস্বীকার করতে পারে না এবং বেশি টাকা দিয়ে একজন আয়া মাসিকে রাখে। সে রাত দিন টিয়ার খেয়াল রাখে। একদিন আয়া মাসি টিনার রূপচর্চা করে একটি ফেস প্যাক লাগিয়ে দেয়। দিদিমণি, আমি যতক্ষণ না বলবো আপনি নিজের চোখ খুলবেন না। তারপর ফেস প্যাক শুকিয়ে গেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবে, দেখবে তোমার গায়ের রং আরো ফর্সা হয়ে যাবে। এই বলে আয়া মাসি রান্নাঘরে নিজের কাজ করতে চলে যায়। ঠিক সেই সময় ডেলিভারি বয় টিনাকে একটি পার্সেল ডেলিভারি করতে আসে। সে তার আয়া মাসিকে ডাক দেওয়া সত্ত্বেও আয়া মাসি কানে কম শুনতে পাওয়ায় সে টিনার গলার আওয়াজ শুনতে পায় না। বাড়ির একতলায় আমার কালো সতীন আর শাশুড়ি মা আছে। ডেলিভারি বয়ের কাছ থেকে আমার পার্সেলটা নিয়ে নিলেই পারে। তা তো নেবে না। একদিকে ভালোই হয়েছে, যদি কালো বউ আমার পার্সেলটা চুরি করে নেয় আমি তো বুঝতেও পারবো না। এই বলে টিনা কোনো মতে চোখ পিটপিট করতে করতে পার্সেল নেওয়ার জন্য সিঁড়ির কাছে চলে আসে এবং সিঁড়ি থেকে একতলাতে নামতে যাবে। ঠিক তখনই সিঁড়িতে পড়ে থাকা জলে তার পা পিছলে যায় এবং সে দুতলা থেকে একতলায় গড়াতে গড়াতে পড়ে যায়। টিনা এক বীভৎস চিৎকার করে ওঠে। তার মাথা ফেটে রক্ত গড়াতে শুরু করে। আসলে আয়া মাসি ঘর মোছার সময় নিজের অজান্তে সিঁড়ির কাছে জল ফেলে রেখেছিল আর সেই জলেই টিনার পা পিছলে যায়। মা, তাড়াতাড়ি আসুন, দেখুন টিনা সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে গেছে আর ওর মাথা ফেটে গেছে। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে এক বড় দুর্ঘটনা হয়ে যাবে। এই বলে রানী তার শাশুড়ি মা এবং আয়া মাসিকে ডেকে নিয়ে আসে। তারা সবাই মিলে টিনাকে কোনো মতে ধরে ধরে হসপিটালে ভর্তি করে। রানী এবং কমলা দেবী আয়া মাসির অসচেতনতার জন্য তাকে ভীষণভাবে তিরস্কার করে। তারা শান্তনুকে খবর দিলে শান্তনু সেখানে চলে আসে। টিনার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগায় তার প্রাণ বাঁচানো ডাক্তারদের পক্ষে খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ডাক্তাররা বহু চেষ্টা করে টিনার বাচ্চাকে বাঁচাতে সক্ষম হলেও তারা টিনার প্রাণ ফেরাতে পারে না। টিনা মারা যাওয়ার পর টিনার বাচ্চা মেয়েকে রানী তার বুকে আগলে ধরে। শান্তনু তার ভুলের জন্য তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। তারা আবার আগের মতো একই সঙ্গে বসবাস করা শুরু করে। মা, আমার যে মাসির মেয়ে আছে না, যার কথা বলেছিলাম কয়েকদিন আগে, ওর জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। আমি রজতের কথা বলেছি। ভালো করেছি না মা বলুন? আমরা দুই বোন একসাথে থাকতে পারবো। অঞ্জনার কথা শেষ হওয়ার আগেই তার দেওর রজত সেখানে চলে আসে। তোমার এত বড় সাহস কিভাবে হয় বৌদি, যে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছো? এই জন্যই মা তোমাকে পছন্দ করে না। আর তাছাড়া আমি এমন কাউকে বিয়ে করবো যার অনেক পয়সা হবে। তোমাকে নেই আমাদের সংসারে এমনিই কত ঝামেলা, আবার তুমি চাও আরেকটা গরিব মেয়েকে নিয়ে আসি? অসম্ভব ব্যাপার। এসব তুমি কি বলছো ভাই? আমি তোমার বৌদি হই, বৌদি মায়ের মতো হয়, আর তুমি আমাকে এভাবে অপমান করছো। কি ভুল বলেছে আমার ছেলে? তুমি যদি সত্যি ওর মায়ের মতো হতে তাহলে এমন সিদ্ধান্ত নিতে কখনো? আর আমার ছেলে আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে। আমি নিজে মেয়ে পছন্দ করে নিয়েছি মা। সোশ্যাল মিডিয়াতে আমাদের আলাপ হয়েছে। ওর নাম লুসি। ও ডলারে কামাই, ডলারে। আমাদের থেকে অনেক বেশি পয়সা কামাই। ওর সাথে দেখা করতে আমি বিদেশে যাব আর একেবারে বিয়ে করে নিয়ে আসবো। আমাদের সব প্ল্যান হয়ে গেছে। তাই জন্যই বিদেশে যাওয়ার খরচা হিসেবে তোমার থেকে টাকা চাইতে চেয়েছিলাম। ছেলের কথায় মনিকা দেবী অবাক হলেও মনে মনে খুশি হয় এই ভেবে যে এবার তাদের বাড়িতে বড়লোক বৌমা আসবে। তার বড় ছেলের বিয়েতে তার কোনো কথাই শোনেনি তার স্বামী। একটা গরিব ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল তার বড় ছেলের। সেই থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। মনিকা দেবী তার জমানো পুঁজি থেকে তার ছোট ছেলে রজতকে বিদেশে যাওয়ার জন্য বেশ কিছু টাকা দেয়। রজত বিদেশে চলে যায়। অঞ্জনা বাপের বাড়িতে বোনের বিয়ে নিয়ে দেওয়া কথা রাখতে পারেনি বলে তাই তার মন খুবই খারাপ হয়ে যায়। তুমি মন খারাপ করো না বৌমা, ওরা যা করে করুক। আজ নয়তো কাল ওরা ঠিকই বুঝতে পারবে যে একটা সংসারে তোমার মতো মেয়ের কতটা দরকার। সবসময় টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না। মানুষের চরিত্র তো কখনোই নয়। এই বলে তপন বাবু সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। রজত লুসিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। লুসির চালচলন, কথাবার্তা, পোশাক আশাক সবই একদম বিদেশি হিরোইনদের মতো ছিল। তাকে দেখে একেবারেই পছন্দ হয়ে যায় মনিকা দেবীর। তুই কত মিষ্টি বউ এনেছিস রে রজত, আমি তো ভাবতেই পারছি না আমার ঘরে এমন বৌমা এসেছে। আমি নিজে পছন্দ করেও এমন বৌমা আনতে পারতাম না। আর ভাগ্যিস তুই তোর বাবা আর তোর ভিখারি বৌদির কথা শুনে আরেকটা ভিখারিকে বাড়িতে আনিসনি।
মনিকা দেবী কথায় কথায় অঞ্জনা এবং লুসির তুলনা করে। সুযোগ পেলেই অঞ্জনাকে লুসির সামনে অপমান করে। লুসিও সেই সুযোগে অঞ্জনাকে দিনের পর দিন অপমান করতে থাকে। তার ছোট ছোট কাজও সে অঞ্জনাকে দিয়ে করায়। অঞ্জনার একটি ছোট মেয়ে ছিল, তাকেও লুসি একদমই পছন্দ করতে পারত না। একদিন অঞ্জনা তার মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় লুসি রান্নাঘরে এসে বলে, এই তুমি এই খাবারগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমরা কেউ এখনো এক কাপ চা পর্যন্ত পেলাম না, আর তুমি থালা সাজিয়ে খাবার নিয়ে যাচ্ছ। যাও, এটা আমাকে দাও, এক্ষুনি দাও বলছি, এটা আমি খাবো, আমি খুব হাংরি ফিল করছি। কিন্তু এখানে তো শুধু একটা রুটি আর একটু দুধ আছে, আমার মেয়েটার জন্য নিয়ে যাচ্ছি, এত বেলা হয়ে গেছে, আর ও তো খুবই ছোট বলো। ও মাই গড, ওটা তোমার মেয়ে নয়, ওটা রাক্ষস। ওই 5 বছরের মেয়েটা এতটা দুধ খাবে? ওর ফাদার এই ফ্যামিলিতে অল্প টাকা দেয়। এই বলে লুসি অঞ্জনার মেয়ে কৌশিকের জন্য রাখা সমস্ত দুধ খেয়ে নেয়। ওদিকে বাচ্চা কৌশিকী খিদে জ্বালায় কাঁদতে থাকে। অঞ্জনা খুবই অসহায় বোধ করে, কিন্তু তার কিছুই করার থাকে না। সে এই সমস্ত কথা তার স্বামী সুমিতকে বলে। আমি কি করব বলো অঞ্জনা, একই তোমার বাপের বাড়ি অনেক গরিব, তার উপর আমার সংসারে এতজন খায় আর টাকা দেয় একজন, ওরা আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে, এটাই অনেক, তুমি একটু সহ্য করে নাও। থাকতে দিয়েছে মানেটা কি? এটা তো তোমারও বাড়ি, তোমার বাড়িতে তো তোমার থাকার সম্পূর্ণ অধিকার আছে সুমিত। এটা আমার বাড়ি আর নেই অঞ্জনা। লুসি আর রজত জানি না কিভাবে মাকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করিয়ে নিয়েছে, এমনকি বাবাও আগে থেকে কিছুই জানতো না, কালই কোর্টের কাগজ আসার সময় জানতে পেরেছি। এই কথা শুনে অঞ্জনা আকাশ থেকে পড়ে আর লুসিকে কেমন যেন ভয় পেতে শুরু করে। সে লুসির সব কথা শুনে চলে, লুসি যা বলে সেটাই তাড়াতাড়ি করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন অঞ্জনা লুসির জামা কাপড় আয়রন করছে, এমন সময় অঞ্জনার মেয়ে কৌশিকী এসে লুসির একটি জামা স্ত্রী দিয়ে পুড়িয়ে ফেলে। এই দেখে লুসি প্রচন্ড রেগে যায় এবং অঞ্জনার মেয়েকে খুবই মারধর করতে থাকে। কাকিমা, আমার লাগছে, কাকিমা আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে, আমি আর কখনো এরকম করব না, আমি সত্যি বলছি। লুসি কোনো কথাই শোনে না। অঞ্জনা এসে বাধা দিতে গেলে তাকেও সে মারতে থাকে। আঘাত পেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেলেও লুসি কিছুতেই থামে না। তখনই সেখানে মনিকা দেবী চলে আসে। আরো মারো এদেরকে, আরো মারো, সারাদিন খাবে আর জিনিস নষ্ট করবে। এটা আমার ফ্রেন্ডের গিফট করা একটা ব্র্যান্ডেড ড্রেস ছিল, আর এই মেয়েটা সেটা পরিয়েছিল। আমি এদেরকে আমাদের বাড়িতে রাখতে চাই না। আমাদের টাকায় বসে বসে খাবে, পড়বে, আর আমাদের জামা নষ্ট করবে। তোমরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তপন বাবু অনেক আটকানোর চেষ্টা করলেও লুসি, রজত এবং মনিকা দেবী তিনজনে মিলে সুমিত এবং তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। তারা টাকার অভাবে একটি হোটেলে কাজ করতে থাকে এবং সেখানেই দিন কাটাতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কাটে। আর অন্যদিকে সুমিত এবং অঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর লুসি নিজের আসল রূপ দেখাতে শুরু করে। একদিন মনিকা দেবী আর তপন বাবু বসেছিল, এমন সময় হাজব্যান্ড ওয়াইফ মিলে বসে বসে টিভি দেখলে ঘরের কাজ কে করবে শুনি? এখন তো বাড়িতে মেড নেই, তাহলে কি আমার কাজ আমি একাই করব? তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করো, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো। তুমি এসব কি বলছো বৌমা? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, কোথায় তুমি আমাদের সেবা করবে তা না করে তুমি আমাদের কাজ করতে বলছো? শ্বশুর শাশুড়ি মাই ফুট, অনেকদিন এইসব জামা সহ্য করেছি, আর নয়, এটা আমার আর রজতের বাড়ি, এখানে আপনাদেরকে ফ্রিতে থাকতে দেব না আমি। মনিকা দেবী লুসিকে তার ব্যবহারের জন্য বকাবকি করতে থাকলে লুসি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে এসে তার শাশুড়ি মাকে মারতে থাকে। তার শ্বশুর মশাই আটকানোর চেষ্টা করলে লুসি তাকেও মারধর করে। এসব কথা রজতের কানে যদি চাই, তাহলে দেখবেন আমি কি করি। লুসির অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। সে ছোট বড় জ্ঞান না করেই কথায় কথায় মনিকা দেবী আর তপন বাবুর গায়ে হাত তোলে, তাদেরকে ঠিকভাবে খেতেও দেয় না। এভাবেই আরো কিছুদিন কাটে। লুসি, আমি অফিসের কাজে 2 দিনের জন্য শহরে যাচ্ছি, তুমি ভালো থেকো আর বাবা মার খেয়াল রেখো, বুঝলে? আর তাছাড়া আমি তাড়াতাড়ি চলে আসবো, কোনো অসুবিধা হবে না। ভাই রজত, তুমি তো জানো আমার একা একা থাকতে ভয় করে, আর আমি বাবা মায়ের অনেক কেয়ার করি। তুমি প্লিজ যেও না রজত,
আই উইল মিস ইউ। আরে বাবা, দুদিনের ব্যাপার তো, আমি যাবো আর আসবো, আর তুমি একা কেন থাকবে? বাবা মা তো আছেই। এই বলে রজত সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই জন নামের একটি বিদেশি যুবক লুসির সঙ্গে দেখা করতে আসে। জন এবং লুসির বন্ধুত্ব দেখে তপন বাবু এবং মনিকা দেবীর ঠিক বলে মনে হয় না। এটা কে বৌমা? তুমি আমার ছেলেকে ঠকাচ্ছ? ছি বৌমা ছি, তুমি এটা কি করে করতে পারছো? এটা আমার বয়ফ্রেন্ড, আর এর সামনে তোমরা আমাকে জ্ঞান দিতে এসেছো? তোমাদের সাহস তো কম নয়। লাঠির বাড়িগুলো কি ভুলে গেছো? দাঁড়াও, তোমাদের আবার টনিক দিতে হবে। এই বলে তারা হাসাহাসি করতে থাকে, আর তারা পার্টি করবে বলে বয়স্ক তপন বাবুকে মদ এবং মাংস আনতে পাঠায়। তপন বাবু কোনোদিনও মদ ছুঁয়েও দেখেনি, তাই সে কিছুতেই মদ আনতে যেতে রাজি হয় না। তার বারবার না করায় লুসি তাকে আবার মারতে থাকে, আর মারের ভয়ে তপন বাবু মদ আনতে চলে যায়। মদের দোকানে তাকে দেখে আশেপাশের লোকজন খুবই অবাক হয়। কি ব্যাপার তপন বাবু, আপনি কি এখানে পথ ভুলে চলে এসেছেন নাকি? আমার বাবা তো বলে যে আপনি নাকি কখনো মদও ছুঁয়ে দেখেননি, আর আজ মদের বোতল কিনতে চলে এলেন যে? এটা আমার জন্য নয় রে রাজু, এটা আমার বিদেশি বৌমার জন্য। তার বিদেশি বন্ধু এসেছে, তাদের সাথে পার্টি করবে, তাই আমাকে এসব আনতে পাঠিয়েছে। তার কথা শুনে সবার খুবই খারাপ লাগে। তপন বাবু কাঁদতে কাঁদতে সেখান থেকে মদ নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই রজতের বাড়ি না থাকা সুযোগে লুসি এবং জন তাদের বাড়িতে পার্টি করে এবং মদ খায়। তপন বাবু এবং মনিকা দেবী অনেক সাহস করে রজতকে এই কথা বলে। আরে মা, ওরা বিদেশি, ওদের এটাই কালচার। আমাদের বাড়িতে বিয়ে করেছে বলে নিজেদের কালচার ভুলে যাবে, তা আবার হয় নাকি? তুমি ওসব ছাড়ো। লুসির অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। ওদিকে দুবেলা দুমুঠো খাবারের জন্য প্রাণপাত করতে হয় সুমিত এবং অঞ্জনাকে। তাদের মেয়েটাকেও ঠিকভাবে খাওয়াতে পারে না। এমনই একদিন জন এবং তার এক বন্ধু সেই হোটেলে খাবার খেতে আসে। খেতে খেতে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এইভাবে হোটেলের ফুড খেতে আর হোটেলে থাকতে আমার ভালো লাগছে না একদম। লুসি ডার্লিং, ওর স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে মেরে নিজের নামে পুরো প্রপার্টি করে ফেললেই আমরা ওখানেই আরাম করে থাকতে পারবো, কোনো চিন্তা থাকবে না। তাদের কথাগুলো অঞ্জনা শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে সব কথা বলে। ওদিকে রজত বাড়ি ফিরে তার বাবা মায়ের গায়ে মারের দাগ দেখে লুসিকে প্রশ্ন করলে লুসি জনকে ডেকে পাঠায় এবং তারা সবাই মিলে রজতকে বেঁধে মারতে থাকে। লুসি এমন কেন করছে রজত জানতে চাইলে লুসি তাকে বলে, চুপচাপ নিজের সমস্ত প্রপার্টি আমার নামে করে বাবা মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তাহলে প্রাণে বেঁচে যাবি, আর না হলে তুই বুঝতেই পারছিস কি হতে চলেছে। আমি দয়ালু হলেও জন কিন্তু একদমই দয়া মায়া বোঝে না। তুমি আমাদের মারবার কেউ ধরতেও পারবে না? পুলিশ কি অতই বোকা নাকি? আমাদের বাড়ি আমি কিছুতেই তোমার নামে করব না। তুই না করলে আমি নিজেই করে নেব। তোদের সব কথাকে গাড়িতে বসিয়ে গাড়িটা নদীতে ফেলে দেব, আর পুলিশ ভাববে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোরা মারা গেছিস। তোর সম্পত্তির পুরোটাই আমি পেয়ে যাব। তাই বলছি তাড়াতাড়ি সাইন করে দে, না হলে তোর চোখের সামনে তোর বাবা মাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবো। এই বলে লুসি এবং জন রজতকে খুবই মারতে থাকে। তখনই গুলির আওয়াজে তারা ভয় পেয়ে যায়। তারা অঞ্জনা এবং সুমিতের সঙ্গে পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। অনেকদিন ধরে তাদের খুঁজছি, শেষমেশ তোরা ধরাই পড়ে গেলি। তোদের এতক্ষণ ধরে বলা সমস্ত কথা আমি আড়াল থেকে লুকিয়ে রেকর্ড করে নিয়েছি, আর পালিয়ে বাঁচতে পারবি না। এরা কারা ইন্সপেক্টর? আপনি এদেরকে কেন খুঁজছিলেন? ওটা দাগি আসামি। এরা এভাবেই অনেক দেশের ছেলেকে জালে ফাঁসিয়েছে, আর তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে তাদেরকে মেরে ফেলেছে। আজ এই মহিলাটার জন্যই ওরা ধরা পড়লো, আর আপনারাও প্রাণে বেঁচে গেলেন। অঞ্জনা এবং সুমিতকে দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা সবাই মিলে অঞ্জনা এবং সুমিতের কাছে ক্ষমা চায়। লুসি আর রজতের নামের দলিল পরিবর্তন করে সুমিত এবং রজতের নামে করা হয়। অঞ্জনা সকলকে অনেক সেবা যত্ন করে এবং এভাবেই তারা আগামী দিনগুলো আনন্দে অতিবাহিত করতে থাকে।